এই দেশে একাত্তরের চেতনার ব্যবসা করতে করতে শেখ হাসিনা শেষ পর্যন্ত দিল্লিতে আশ্রয় নিয়েছে। তিনি বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করতে চেয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওখানেই আশ্রয় দিয়েছেন। আমরা বলে থাকি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে। আশা করি তাদের পরিসমাপ্তিও ওখানেই হবে। আমরা বাংলাদেশের এমন একটি প্রত্যাশিত দিন দেখার জন্য আমরা অপেক্ষা করছিলাম। দীর্ঘ 16 বছর লেগেছে এরকম আনন্দমুখর পরিবেশে, উন্মুক্ত পরিবেশে, গণতান্ত্রিক পরিবেশে বিএনপি অথবা অন্য যে কোনো দলের সম্মেলন অনুষ্ঠানের জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে পরিস্থিতি বাংলাদেশের মানুষ দেখেছে অতীতে, তাতে করে গণতন্ত্র বাংলাদেশে অবশিষ্ট ছিল সেটা কেউ বলতে পারবে না। যে অবস্থায় বাংলাদেশের জনগণ দিনাতিপাত করেছে, তার যদি কিঞ্চিত বর্ণনা দিতে যাই, আমাদেরকে বলতে হবে যে কথাগুলো আমরা ইদানিং কেন যেন বিস্মৃত হয়ে যাচ্ছি। হয়তোবা সুখের দিনে আমরা অতীতের বেদনা বিদুর দিনগুলোকে ভুলে যাই, সেজন্য আবার আপনাদের সামনে স্মরণ করিয়ে দিতে চাই। আমরা যে পরিস্থিতি দেখেছি তার একটি অর্থনৈতিক জরিপ শ্বেতপত্র প্রকাশ হয়েছে এই সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিকে। আপনারা সবাই জানেন বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ জনাব দেবপ্রিয় ভট্টাচার্য সেই শ্বেতপত্র প্রণয়নের প্রধান ছিলেন। তার বক্তব্য অনুযায়ী বাংলাদেশের মানুষের যে সম্পদ লুটপাট হয়েছে তার কিঞ্চিত খতিয়ান আমি 2-1 মিনিটে দেব, যেন আমরা বিস্মৃত হয়ে না যাই। তার বর্ণনা মতে, শ্বেতপত্রের বর্ণনা মতে, বাংলাদেশে 2009 থেকে 2023 সাল পর্যন্ত বিদেশে পাচার হয়েছে দেশের মানুষের সম্পদ 29,25,000 কোটি টাকা। প্রতি বছর গড় পড়তায় 2 লক্ষ টাকারও বেশি। তার হিসাবে কর ফাঁকি, কর মওকুফ, রাজস্ব ফাঁকির মধ্য দিয়ে যেই টাকা তছরূপ করা হয়েছে তা দিয়ে বাংলাদেশের শিক্ষা বাজেট 2 গুণ, স্বাস্থ্য বাজেট 3 গুণ করা যেত। এইভাবে মেগা প্রজেক্টের নামে যে মেগা দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিতে বিগত 15 বছরের আওয়ামী দুঃশাসনে 2,80,000 কোটি টাকা লুটপাট হয়েছে রাজনৈতিক চাঁদাবাজির নামে এবং বিভিন্নভাবে টাইম বৃদ্ধি করার মধ্য দিয়ে কোন কোন প্রকল্প 70% পর্যন্ত ব্যয় বৃদ্ধি এবং 5 বছর পর্যন্ত সময়সীমা বৃদ্ধির মাধ্যমে। এইভাবে ব্যাংকিং সেক্টর এবং আর্থিক খাতের অবস্থা আপনারা জানেন। যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে রাজনৈতিক বিবেচনায় বাংলাদেশে লোনের একটি সংস্কৃতি গড়ে উঠেছিল, সেই রাজনৈতিক বিবেচনায় যেই ঋণ প্রদান করা হয়েছে, শ্বেতপত্র বলা হয়েছে, সেই ঋণের পরিমাণ দিয়ে 24টি পদ্মা সেতু নির্মাণ করা যেত। একটা পদ্মা সেতু নির্মিত হয়েছে, আপনারা জানেন সেটা 10,000 কোটি টাকার প্রকল্প কিভাবে 40,000 কোটি টাকায় সমাপ্ত হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এইভাবে বাংলাদেশে আমরা এখন ব্যাংকিং সেক্টরে দেখতে পাচ্ছি সম্পূর্ণ দেউলিয়াত্ব, যেখানে অঘোষিতভাবে আমরা জানি প্রায় 5 লক্ষ কোটি টাকা খেলাপি ঋণে জর্জরিত আমাদের ব্যাংকিং সেক্টর। এই হচ্ছে শুধুমাত্র বাংলাদেশের আর্থিক ব্যবস্থা লুটপাটের ইতিহাস। বাংলাদেশে আওয়ামী লীগের ইতিহাস সর্বসময়ের জন্য লুটপাট আর সন্ত্রাসের ইতিহাস। বাংলাদেশে আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্র হত্যার ইতিহাস। এই দেশে লুটপাট এবং সন্ত্রাসের মধ্য দিয়ে, গণতন্ত্র হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে একটি গণতন্ত্রবিহীন করদ রাজ্যে পরিণত করার ইতিহাস এই আওয়ামী লীগের ইতিহাস। আমরা যেন সেটা কখনো বিস্মৃত না হয়ে যাই। এই বাংলাদেশের মানুষ স্মরণে রাখতে হবে, জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী এই গণ অভ্যুত্থানের সময়
1400 মানুষকে হত্যা করেছে। সেই 1400 মানুষ কিভাবে হত্যা করেছে তার প্রক্রিয়া আপনারা জানেন। হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করে এদেশের জনগণকে, নিরীহ জনগণকে, আন্দোলনকারীদেরকে হত্যা করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে তার কোনো নজির নাই। প্রায় 20,000 মানুষকে অন্ধত্ব এবং পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। তার মধ্যে 2 চোখের অন্ধত্ব আছে, 500-এর অধিক। হাজার হাজার অন্ধত্ব বরণ করেছে এক চোখে, পঙ্গুত্ব বরণ করেছে চিরস্থায়ীভাবে অনেক। এত রক্তদানের মধ্য দিয়ে, এত ত্যাগের মধ্য দিয়ে, এত রক্তের সিঁড়ি বেয়ে আজকে আমরা এখানে এসেছি বন্ধুগণ। আমরা এমনিতে আসতে পারি নাই। আমরা যেন আমাদের এই বিজয়ের ইতিহাস যেমন ভুলে যাব না, তেমনি আমাদের স্ট্রাগল, আমাদের সংগ্রাম, গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস যেন আমরা ভুলে না যাই। আমাদের সামনের দিনে যে গণতান্ত্রিক ভবিষ্যৎ আমরা নির্মাণ করতে যাচ্ছি, একটি সুষ্ঠু, নিরপেক্ষ, সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে যে একটি শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো আমরা নির্মাণ করতে যাচ্ছি, রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে আমরা যে এই বাংলাদেশ পাবো বলে আশা করছি, সেই বাংলাদেশের নেতৃত্ব দিবেন আমাদের নেতা জনাব তারেক রহমান। ইসলাম কোনো কুটা রাজনীতি নয়, ইসলাম কোন রাজনীতির বাক্স নয়। আমরা সবাই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম, ইসলাম ধর্মে বিশ্বাস করি। অবশ্যই অন্য ধর্মাবলম্বী মানুষদের অধিকার সাংবিধানিকভাবে আমরা নিশ্চিত করেছি, করব ইনশাআল্লাহ। সুতরাং রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চায় যে শক্তি, সেই শক্তিকে আপনারা রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন ব্যালটের মাধ্যমে। রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন ব্যালটের মাধ্যমে, ভোটের মাধ্যমে, আপনাদের বক্তব্যের মাধ্যমে। যারা একটি কিতাব নিয়ে গ্রামে গঞ্জে যাচ্ছে, জান্নাতের টিকিট নাকি তারা বিক্রি করতে চায়, নাউজুবিল্লাহ মিন যালিক। জান্নাতের টিকিট কি কেউ বিক্রি করতে পারে ভাই সাহেব? যারা বিক্রি করছে তারা তো ধর্ম ব্যবসায়ী। যারা বলছে মসজিদ মাদ্রাসা থেকে কওমি লাইনের মৌলানা সাহেবদেরকে বের করে দিবেন ধাক্কা দিয়ে গলা, তারা কারা আপনারা নিশ্চয়ই জানেন। সুতরাং এই দেশে ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না। এই দেশে 71-এর চেতনার ব্যবসা করতে করতে শেখ হাসিনা শেষ পর্যন্ত দিল্লিতে আশ্রয় নিয়েছে। তিনি বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করতে চেয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওখানেই আশ্রয় দিয়েছেন। আমরা বলে থাকি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে। আশা করি তাদের পরিসমাপ্তিও ওখানেই হবে। সুতরাং 71-এর চেতনা ব্যবসা যেমন বাংলাদেশের মানুষ ধারণ করে নাই, জুলাইয়ের চেতনাও যেন কেউ বিক্রি না করে এ আহ্বানও জানাই। আমরা সবাই জুলাই যোদ্ধা। বাংলাদেশের সকল মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল বলেই গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে। গত 16-17 বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে রক্তদানের মধ্য দিয়ে আমরা নির্মাণ করেছি এই গণ অভ্যুত্থানের সিঁড়ি। একের পর এক সিঁড়ি নির্মিত হয়েছে, শাপলা চত্বরের হত্যাকাণ্ড সিঁড়ি নির্মিত হয়েছে। সেই জন্য আমরা বলি যে এই রক্তের সোপান একদিনেও তৈরি হয়নি, এই রক্তের সোপান এককভাবেও তৈরি হয় নাই। এই রক্তের সোপান নির্মাণ হয়েছে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে। সুতরাং বন্ধুগণ, আমরা সবাই আমাদের একটাই নীতি যেন ঘোষণা করি, সবার আগে বাংলাদেশ। আমরা এই দেশের মানুষ হিসাবে, আমরা এই দেশের একজন সিটিজেন হিসাবে সকল মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবারই যেন নাগরিক অধিকার নিশ্চিত করি। এটাই হবে আমাদের জন্য আগামী দিনের রাজনীতি। সুতরাং বন্ধুগণ, মাননীয় প্রধান অতিথি বক্তব্য দেবেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আপনাদের আজকের এই সম্মেলন দেখে আমার মনে হয়েছিল আমি নির্বাসিত জীবনে আমার প্রতি মুহূর্ত ব্যয় করেছি এমন একটি সম্মেলন দেখার জন্য। বাংলাদেশের এই গণতান্ত্রিক অভিযাত্রা লক্ষ্য করার জন্য, সাক্ষী হওয়ার জন্য, নিজে সেখানে উপস্থিত থাকতে পারার জন্য আমার আশা পূর্ণ হয়েছে।
গণতন্ত্রের জয়যাত্রা শুরু হয়েছে। ইনশাআল্লাহ আমরা এই গণতন্ত্রকে জীবিত রাখতে হবে, ধারণ করতে হবে, শক্তিশালী করতে হবে। আগামী দিনে আমরা একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ, সাম্য এবং ন্যায় বিচারের ভিত্তিতে গড়ে তুলব ইনশাআল্লাহ। সুতরাং আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে, রাজনীতিতে বিভিন্ন রকমের শক্তি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। বাংলাদেশের গণতন্ত্র যাতে কার্যকর না হয় সেজন্য বহু রকমের ষড়যন্ত্র হতে পারে। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি ইনশাআল্লাহ কোনো ষড়যন্ত্র বাংলাদেশে সফল হবে না। আমি এই বলে বিদায় নিচ্ছি। আগামী দিনের আমরা আজকে থেকে সবাই সকলকে মাঠে যেয়ে ধানের শীষের পক্ষে ভোট কামনা করার জন্য অনুরোধ করছি। মা বোনদেরকে অনুরোধ করছি, মহিলা দলকে অনুরোধ করছি, আপনারা ঘরে ঘরে যেয়ে ভোট প্রার্থনা করবেন ধানের শীষের পক্ষে। যেই প্রার্থী হোক ধানের শীষের পক্ষে, তার পক্ষে কাজ করতে হবে ইনশাআল্লাহ। কোনো রকমের বিভেদ থাকবে না, নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, কোনো রকমের বিদ্বেষ থাকবে না, প্রতিহিংসা থাকবে না। খোদা হাফেজ। ভাই বয়সটা কত ভাই? এই বয়সে কি আপনি জানামি করেন নাই? ফার্স্ট টাইম করতে গিয়ে কট খেয়ে গেলাম গা ভাই। জাউরামি করার সময় মনে থাকে না তোমার যে জাউরামি করতে যেতেছি নাকি কট খেতে যেতেছি? হাই হাই ভাই, আপনি কি একটা কথা বলছেন ভাই। আমার জীবনের একটা বিশাল লার্নিং ভাই, এটা উপদেশ হিসেবে নিলাম ভাই। তাই চাইলে দেন আমরা জায়গা দিলে। শোনো ভাইয়া, তোমার একটা কথা কই, সব কার্ডই তোমার এনজয়ের জায়গা লয়ে যাবো না, কিছু কিছু কার্ড এমন মাইন্ডটা চিপা লয়ে যাবো। আরে আরে টের পাইতে দিব ভাই, কি হইলো আমার লোকে? এই কি পেলাম আমাকে দুইটাতে? দুইটা মোবাইল, আর মোবাইলে কত টাকা? ৬,০০০। এদিকে পুষবো রামগো? না ভাই পুষবো না। এই ফোন বেচলে ১০, এটা বেচলে ১০, ২০, আর ফোনের ভিতরে আপনার ৬,০০০ পাইছি, মোট ২৬,০০০ ভাই। ২৬,০০০ হইব না ভাই। এখন কি করা যায় কদি? ভাই গাড়াই দেইরা, গা হারাইলে বাপ মা আসবো, বাপ মা আসলে ধরুন মনে করুন আর ১০-১৫,০০০ হইলে আর কি পুষবো আপনার। তুই একটা ভালো আইডিয়া দিছিস রে। কি রে, কি কর? ওই ভালো আইডিয়া না ভাই, বাইতে বন্ধন যাবো না কোনো ভাবে ভাই, বাইতে ফোনই দাম যেত না ভাই। ফোন দিলে মাইরেই লেবো, এনেও মাইরে লাইছে, বুঝতাছি না কি করব। শোন, তোরা বসছিস কি বিপদে? এমন বিপদে তোর বাপ মা ছাড়া আর কেউ এই দুনিয়াতে তোর সাহায্য করবো না, বুঝিস তাই? না ভাই, আপনি আছেন বুঝার ভাই। ভাই আপনি বাইতে ফোন দিলে আপনার আমার মাইরে লেবেন, এই কষ্ট আপনার করা লাগতো না। আমার বাপ মাই আমার মাইরে লেবো ভাই।